ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমস 2018 সালে যেটা এক্সাম হয়েছিল, সেই এক্সামের জিকে পোর্শনটা আজকে আমাদের আলোচনা হবে, জেনারেল নলেজ বা জিকে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি খুবই তোমাদেরও একটা মোটিভেশন আসবে, কারণ তোমাদের এই কোশ্চেনগুলো দেখলে মনে হবে যে তারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা মনে করবে যে খুবই সহজ এসেছিল মোটামুটি যদি তোমরা দেখো। ঠিক আছে, তবে এখন যে এই কোশ্চেনগুলো দেখে তোমাদেরকে ভাবতে হবে যে এই কোশ্চেনগুলো এরকম আসবে আপকামিং এক্সাম, মানে সামনে যেগুলো এক্সাম আছে ডাব্লিউপি কনস্টেবল, তারপর কেপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই। ঠিক আছে, তো এইগুলো কোশ্চেন থেকে কিন্তু আরো বেশি মানে কোশ্চেনগুলো হার্ড হতে পারে বা উন্নত ধরনের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো এই তবে যে বিশাল কিছু চেঞ্জ হবে সেটা না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেও তোমরা পাবে। তো অবশ্যই কেমন প্যাটার্নে এক্সাম হয় সেটা তোমাদের অবশ্যই জানা উচিত, এবং তোমরা যদি প্রথম ভিডিওটি দেখে থাকো আরও অনেক মানে দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আলোচনা হয়ে গেছে জিকে পোর্শন। ঠিক আছে, তোমরা সেগুলো চ্যানেলে ভিজিট করতে পারো অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওগুলো, সেগুলো দেখতে পারো। ঠিক আছে, তো আজকে কনস্টেবল যে প্রিলিমস 2018 লেডি কনস্টেবল যেটা এক্সাম হয়েছিল প্রিলিমসের, সেটা আজকে জিকে কোশ্চেন টোটাল 50 কোশ্চেন ছিল। ঠিক আছে, টোটাল 50টা জিকে কোশ্চেন ছিল। সেই 50টা জিকে কোশ্চেনই কিন্তু আলোচনা হবে, এবং ভালোভাবে দেখতে থাকবে এবং স্কিপ করবে না তোমরা, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাসটি। তো দেখো, প্রথম নাম্বার কোশ্চেন কি আছে, নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালক্রমানুসারে বা ক্রোনোলজিক্যালি সাজালে কোনটি সঠিক? তো প্রথম আছে আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন এবং ভারত। এর আগের কোশ্চেনের এর আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু এই প্যাটার্নে আমরা দেখছি না। তো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এরকম থাকছে। তো আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল, খিলাফত আন্দোলন কত সালে হয়েছিল, হোম রুল আন্দোলন কত সালে হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল, এগুলো যদি আমরা জানি সালগুলো, তাহলে কিন্তু আমরা এটাকে সাজাতে পারবো, তাই না? তাহলে আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930, তাই না, 1930 সালে। খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে। হোম রুল আন্দোলন হয়েছিল 1916 সালে। এবং ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1930। ভারত ছাড়ো 1942। 30 তো আমাদের আইন অমান্য আন্দোলন, তাই না? তাহলে এটা 42। ওকে, এটা হচ্ছে 42। তাহলে আমরা যদি সাজাই তাহলে প্রথমে কি আসছে, হোম রুল আন্দোলন। ঠিক আছে, তারপর আছে 1919 সালে খিলাফত আন্দোলন, তারপর আইন অমান্য আন্দোলন, তারপর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তাহলে 3 2 1 4 কোথায় আছে? তো আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার অপশনে কিন্তু আমাদের আছে রাইট অ্যান্সার, তাই না? এই আইন অমান্য আন্দোলনটা হয়েছিল কিসের জন্য? আইন অমান্য আন্দোলনের প্রধান নেতা ছিলেন কিন্তু গান্ধীজি। কে নেতা ছিলেন? গান্ধীজি। এটাকে আমরা লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত, লবণ সত্যাগ্রহ নামেও জানি। এবং লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান কবে হয়েছিল? এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডান্ডি অভিযান কবে? ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? 1930 সালে 12ই মার্চ। 1930 সালে 12ই মার্চ কিন্তু ডান্ডি অভিযান শুরু হয়েছিল, তাই না? এবং কোথা থেকে শুরু হয়েছিল? গুজরাটের সবরমতী আশ্রম। গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডির অভিমুখে যাত্রা শুরু হয়েছিল। এবং খিলাফত আন্দোলনটা অ্যাকচুয়ালি হচ্ছে মুসলিমদের একটা আন্দোলন। ঠিক আছে, খিলাফত আন্দোলন একটা মুসলিম আন্দোলন। ঠিক আছে, তো যদি বলে খিলাফত আন্দোলন কি, তাহলে মুসলিম আন্দোলন হচ্ছে 1919 সালে এটা হয়েছিল। এবং এবং হোমরুল আন্দোলন, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে হোমরুল আন্দোলন কবে হয়েছিল, এরকম অপশন দেখতে পারে। তাহলে 1916 সালে হোমরুল আন্দোলন হয়েছিল। এবং ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। এই কোশ্চেনটাও কিন্তু এসেছিল যে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? ঠিক আছে, 1942 সালে। তো ভারত ছাড়ো আন্দোলন কিন্তু একটি খুবই ভূমিকা পালন করে আমাদের এই যে স্বাধীনতা আনার ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন পড়তে হবে ভালোভাবে, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকেই কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখো, এবার কম্পিউটার থেকে কোশ্চেন, ইউআরএল এর পুরো কথাটি কি?
ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, ইউনিফর্ম রেজিস্টার্ড লোকেটর, ইউনিফাইড রিসোর্স লিঙ্ক অ্যান্ড ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউআরএল এর সম্পূর্ণ নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, তো এখানে বিভিন্ন কম্পিউটার রিলেটেড দেখো প্রত্যেক ইয়ারে কিন্তু কম্পিউটার রিলেটেড আসছে, কম্পিউটার কোশ্চেন কিন্তু আসছে, কম্পিউটারের কোশ্চেন কিন্তু আসছে প্রত্যেক বছর। ঠিক আছে, তো প্রত্যেক বছরই কম্পিউটার কোশ্চেন আছে। এখানে যেমন পুরো নাম, যেমন ইনপুট ডিভাইস, যদি বলে ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস কি আছে, মাউস, তারপর ওয়েবক্যাম, হ্যাঁ, মাউস আছে, তারপর কিবোর্ড, আরো আছে, তো ইটিসি দিলাম। এবার আউটপুট ডিভাইস কি হবে, প্রিন্টার হবে, তারপর হবে আউটপুট ডিভাইস মানে যেখান থেকে আমরা পাই সেটা কি, বক্স, সাউন্ড বক্স হবে, সাউন্ড বক্স। আর কি হতে পারে, ডিসপ্লে হতে পারে, ডিসপ্লে থেকে মানে আমরা যে ল্যাপটপের ডিসপ্লে থেকে পাই সেটা বা আউটপুট ডিভাইস হিসেবে পাই। তো এগুলো এটিসি আরও আছে। ঠিক আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যেগুলো মনে পড়লো সেগুলো বললাম। তো এইভাবে কিন্তু তোমাদের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এছাড়া যদি আমরা জানি ইউএসবি ফুল ফর্ম কি, ইউএসবি, হ্যাঁ, ইউনিভার্সাল, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস, এই যে সম্পূর্ণ নামগুলো কিন্তু মনে রাখবে। ইউএসবি, তারপর এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হবে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হ্যাঁ, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তারপর রোম রিড অনলি মেমোরি। ঠিক আছে, আমি যেগুলো মনে আসছে সেগুলো বলতেছি। সিডি কম্প্যাক্ট ডিস্ক, আর কি আসবে তোমাদের তারপর নেটওয়ার্ক থেকে থাকে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এগুলো কিন্তু প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু আসছে, সেগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো এখানে লিখলে অনেক সময় নষ্ট হবে, তো আমি মুখে মুখে বললাম, তোমরা যদি করো তাহলে তোমাকে খাতায় লিখতে পারো। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্যে 2022 সালের 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বা ন্যাশনাল গেমস, ও এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা 2022 সালে এসেছিল, সেই জন্য এটাকে স্কিপ করো। দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এটা হবে ফুটবল, বাস্কেটবল, হকি না ক্রিকেট। তো এটা রাইট অ্যান্সার কি হবে, তো তোমরা নিজেরাই চেষ্টা করবে প্রথমে, তারপর অ্যান্সারটা দেখার চেষ্টা করবে। তো তারপর মিলে নিবে তোমাদের কতগুলি কোশ্চেন ঠিক হলো। ঠিক আছে, এবং মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদে দিতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে তোমাদের কতগুলো কোশ্চেন ঠিক হলো এবং কতগুলো কোশ্চেন ভুল হলো, বা নিজেরা কিন্তু একটা মক টেস্ট আকারে এখানে কিন্তু দিয়ে দিতে পারবে। তো দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত, এবং ক্রিকেট খেলার সাথে আরও যুক্ত শব্দগুলি হলো, তারপর রঞ্জি ট্রফি, ভেরি ইম্পর্ট্যান্ট এই পরীক্ষাটি, মানে এই কোশ্চেনটি চলে এসেছিল, রঞ্জি ট্রফি ইম্পর্ট্যান্ট, রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। এছাড়া আছে দেওধর ট্রফি, দেওধর ট্রফি খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো, এবং এই যে লিখছি সেগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, তারপর আইসিসি, যেমন আইসিসি ওয়ার্ল্ড কাপ আছে, তাই না, আইসিসি শব্দটি, আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইসিসি টি20, হ্যাঁ আমি এগুলো বলবো। তার সাথে আমি বলবো তোমাদেরকে যে আমাদের লেটেস্ট যেগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে, টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, তারপর লেটেস্ট আমাদের আইপিএল হলো, সেগুলো তোমাদের সম্পর্কে জানতে হবে। ওকে, কারণ আপকামিং এক্সামে কিন্তু এই ক্রিকেট থেকে কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে। ঠিক আছে, তো রঞ্জি ট্রফি আছে, দেওধর ট্রফি আছে, আইসিসি আছে, তারপর সিকে নাইডু ট্রফি, সিকে, তো এইটা একটা সিকে নাইডু ট্রফি। ঠিক আছে, এই শব্দগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্রিকেট খেলার সাথে যুক্ত। এছাড়া তোমরা যদি বলি আইসিসি ওয়ার্ল্ড কাপ কবে হয়েছিল, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2000 কত সালে, 23 সালে হয়েছিল আইসিসি ওয়ার্ল্ড কাপ। এবং
উইনার কে ছিল? উইনার কিন্তু অস্ট্রেলিয়া হয়েছিল, এবং ফাইনালে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যেই হয়েছিল, ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়া কি করে উইন করে, তাই না? আইসিসিটা ওয়ার্ল্ড কাপ 2023। এবার যদি বলে আইসিসি T20, এটা কে ছিল, কার কার মধ্যে হয়েছিল? ফাইনাল হচ্ছিল ইন্ডিয়া ইন্ডিয়া এবং কার মধ্যে? ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড? কনফিউজ করো তো কি হবে, ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড? তো এটা হবে সাউথ আফ্রিকা, ঠিক আছে, সাউথ আফ্রিকা। তো ইন্ডিয়া কি করে উইন করে, সাউথ আফ্রিকা কি করে হেরে যায়। এবার যদি বলে চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা কত সালে হয়েছিল? এটা 2023, এটা 2024 হবে, ঠিক আছে, নেক্সট ইয়ারে। এবার আইসিসি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে হয়েছিল? হাতে লেখা খুব বিচ্ছিরি আমার, দেখতেই পাচ্ছ। তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল 2000 কত সালে? 25 সালে। কত সালে? 2025 সালে। এবং এটা জিতেছিল, এটা কার কার মধ্যে হয়েছিল? এবং ইন্ডিয়া এবং কার মধ্যে হয়েছিল? নিউজিল্যান্ড, তাই না? নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল। তো উইনার হচ্ছিল আমাদের ভারত এবং নিউজিল্যান্ড। দেখো, আমাদের ভারত ইন্ডিয়া টিম কিন্তু প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেছিল, এবং তার মধ্যে এই 3টা ওয়ার্ল্ড কাপের মধ্যে কিন্তু আমাদের দুটোতে কিন্তু ভারত জয়লাভ করেছে এবং একটাতে হেরেছে। তাহলে আমাদের ইন্ডিয়া টিম কিন্তু খুব উন্নত হয়েছে আগের থেকে, তাই না? অবশ্যই উন্নত হয়েছে আগে থেকে। দেখতে পাচ্ছ যেগুলো মানে আসছে প্রত্যেকটাতে কিন্তু ফাইনাল চলছে। এবং আমাদের টাটা আইপিএল যে 2000, টাটা আইপিএল একটা হিস্টোরিক্যাল একটা উইন বলতে পারো, অনেক বছর পর, প্রায় 14 বছর পর কিন্তু আমাদের আরসিবি টিম, তাই না, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু টিম কিন্তু উইন করেছে। ওকে, নেক্সট, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী বা হেরিটেজ নির্মাণ পশ্চিমবঙ্গ? তো এই কোশ্চেনগুলো, এইগুলো অপশনের মধ্যে কোনটা হবে? ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজা রামমোহন রায় মেমোরিয়াল, করোনেশন ব্রিজ, দার্জিলিং হিমালয় রেলওয়ে। তো এটা হবে দার্জিলিং হিমালয় রেলওয়ে, ঠিক আছে। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এছাড়া আছে আমাদের আরো একটি, সেটা হলো, আরো দুটি আছে। তো আরো একটি হলো আমাদের সুন্দরবন, তাই না? এবং নেক্সট আমাদের কি হয়েছে? শান্তিনিকেতন, বীরভূমের শান্তিনিকেতন একটা পেয়েছে না, লেটেস্ট ইয়ে, শান্তিনিকেতন কিন্তু আমাদের পেয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে তোমরা অ্যান্সার করো। তো নেক্সট অ্যান্সারে কি হবে? কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রাণ হয়েছে? খুবই সহজ কোশ্চেন, তো তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। কুশীনগর, লুম্বিনী, কটক, বৈশালী। তো খুবই সহজ, গৌতম বুদ্ধ থেকে কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীর, এখান থেকে কিছু কোশ্চেন আসেই। এবং এটা গৌতম বুদ্ধ হচ্ছে মহাপ্রাণ হয়েছিল কত, কুশীনগরে, ঠিক আছে, কুশীনগরে কিন্তু আহ মহাপ্রয়াণ, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। মহাপ্রয়াণ, তারপর ধর্মচক্র প্রবর্তন, মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণটা হচ্ছে গৃহত্যাগকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এবং গৌতম বুদ্ধের যে মৃত্যুবরণ করেন, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মহানির্বাণ, মানে নির্বাণ মানে শেষ, মহাপরিনির্বাণ, ঠিক আছে। আর গৌতম বুদ্ধ যে 29 বছর বয়সে যে বাড়ি থেকে বের হয়েছিল এবং ধর্ম যে মানে প্রচার করেছে, সেটা হলো ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে। এই তিনটে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং
এবং গৌতম বুদ্ধ কোথায় জন্মেছিল? গৌতম বুদ্ধ জন্মেছিল লুম্বিনী নামক কপিলাবস্তুর লুম্বিনী নামক উদ্যানে। ওকে, কপিলাবস্তুর কি লুম্বিনী নামক উদ্যানে কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। তো এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু এইভাবে পড়তে হবে, এবং গৌতম বুদ্ধ এবং মহাবীর যে আছে এই দুটো কিন্তু পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। 7 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া। এটা হবে কিন্তু পুরুলিয়া। ঠিক আছে, যদি বলে পশ্চিমবঙ্গের বর্তমান মোট জেলার সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো 23টি। কয়টি? 23টি। যদি বলে উম, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি বা স্টেট ফ্লাওয়ার কি? ঠিক আছে, এগুলো কি লিখে দেবো? লিখে দিই, স্টেট ফ্লাওয়ার। তো কি শিউলি ফুল, বাংলা লিখে দিচ্ছি তাহলে তোমাদের বেশি মনে থাকবে। শিউলি ফুল বা ইংরেজিতে নাইট ফ্লাওয়ার, জাসমিন। যদি বলে স্টেট অ্যানিম্যাল, ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যানিম্যাল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হবে, রাজ্য পশুর নাম কি পশ্চিমবঙ্গের? বাঘরোল। ঠিক আছে, এছাড়া আরো নাম আছে। তারপর ওয়েস্ট বেঙ্গল কি হবে তারপর? হ্যাঁ, স্টেট বার্ড। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট বার্ড হবে, স্টেট বার্ড মানে রাজ্য পশু মানে রাজ্য পাখির নাম কি? সাদা বুক মাছরাঙা। বাগরোল, বাগরোল যে আছে বাগরোলের ওপর, বাগরোল অথবা তোমরা এখানে মনে রাখবে মেছো বিড়াল। ঠিক আছে, মাছরাঙা, সাদা বুক মাছরাঙা বা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। ওকে, ইংরেজিতে। তো নেক্সট চলে যাই, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? তো এটা ইম্পর্টেন্ট। এশিয়াবাসী প্রথম কে পেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছিলেন? 1913 সালে কিন্তু পেয়েছিলেন। 1913 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া প্রথম ভারতীয় হিসেবেও কিন্তু যদি বলে প্রথম ভারতীয় হিসেবে প্রথম নোবেল পুরস্কার কে পান, তাহলে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও কিন্তু কোশ্চেনটা যদি হতে পারে, তো অ্যান্সার সেই সেমই হবে, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার নেক্সট, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরিচৌরা ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, না জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড? তো এটা কি অ্যান্সার কি হবে? নিজেরা চেষ্টা করো, তারপর আমি অ্যান্সারটা বলছি। তো এটা হবে চৌরিচৌরা ঘটনা। ঠিক আছে, চৌরিচৌরা ঘটনা জন্য কিন্তু, চৌরিচৌরা ঘটনা তাহলে কবে হয়েছিল? চৌরিচৌরা ঘটনা হয়েছিল 1922, 1922 সালে। এবং অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? ইম্পর্ট্যান্ট, 1920, 1920 সালে। ঠিক আছে, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, এবং 1922 সালে চৌরিচৌরা ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন কি করে দেন? বন্ধ করে দেন। আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছেন? হুমায়ুন, আবুল ফজল, শাহজাহান, না আকবর? আইনি আকবরী, আইনি আকবরী মানে আকবর সম্পর্কে আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি, এটা হবে আবুল ফজল। তাই না? আইনি আকবরী গ্রন্থটি রচনা করেন আবুল ফজল। এছাড়া তোমাদের যদি মুঘল সাম্রাজ্যের যদি আরো যদি আমরা গ্রন্থের কথা বলি বা বইয়ের কথা বলি, সেগুলো সম্পর্কে আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি, তোমার মনে রাখবে। বাবরনামা বা তুজুকি বাবরি গ্রন্থটি রচনা করেন বাবরনামা বা তুজুকি বাবরি গ্রন্থটি রচনা করেন বাবর নিজে। এটাকে বাবরই হবে। ওকে, আচ্ছা লিখে দিই। ঠিক আছে, বাবর নামা বা তুজুকি বাবরি রচনা করেন কে? বাবরই হবে। ঠিক আছে, হুমায়ুন নামা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেন কে? গুল বেগম, গুল বদন বেগম।
এছাড়া তোমরা জানো আকবরনামা বা আইনি আকবরী, ঠিক আছে, রচনা করেন কে? আবুল ফজল। আইনি আকবরীর অপর নাম কি? আকবরনামা, ঠিক আছে। এটা কিন্তু অপর নাম কি হবে? আকবরনামা। তারপর তুজক ই জাহাঙ্গীরি, সেটা কি? তুজক ই জাহাঙ্গীরি। তুজক ই জাহাঙ্গীর গ্রন্থটির রচয়িতা হলেন জাহাঙ্গীর নিজে। তুজক ই জাহাঙ্গীর গ্রন্থটির রচনা হলেন জাহাঙ্গীর নিজে। তাহলে যদি বলে আহ তার প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত প্রথম পানিপথের 1526 সালে কিন্তু প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। এবং কোন যুদ্ধে প্রথম কামান এবং বন্দুকের ব্যবহার করা হয়েছিল? সেটা কি হবে? সেম, প্রথম পানিপথের যুদ্ধে। ওয়াইফাই এর পুরো কথাটি কি? ওয়ার্ড ফিডেলিটি, ওয়ার্ড ফিল্ড, ওয়্যারলেস ফিডেলিটি। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে। তো এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে না? আমাদের মোবাইলে, প্রত্যেকটা মোবাইলে ওয়াইফাই আছে, এবং এছাড়া ওয়াইফাই আমরা বাড়িতে রাউটার থাকে, তাই না? তো এটা ওয়াইফাই এর পুরো নাম হলো ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে। যদি তোমার কাছে ওয়াইফাই নিতে চায়, হ্যাঁ, মোবাইল থেকে ওয়াইফাইটা দে তোরে, তো তোমরা বলবে যে ওই তুই আগে ওয়াইফাই ফুল ফর্মটা বলতো, তাহলে তোকে আমি দিব, তাই না? ওই কিন্তু তোমারও যদি বলতে যদি না পারে, তাহলে তুমি বলে দিবে, তাহলে তারাও কাছে একটা জানা হয়ে গেল একটা কোশ্চেন, তাই না? দেখো, যে কোশ্চেনগুলো জানলে যে তোমার পরীক্ষার জন্য ও প্রিপারেশন নিচ্ছে সেটা, বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে না, সেটা না। এটা আমাদের দৈনন্দিন জীবন, ঠিক আছে না? দৈনন্দিন জীবনে আমরা মোবাইল ইউজ করি, ওয়াইফাই ইউজ করি। তো এগুলা জানলে সাধারণ ব্যাপার, এগুলা জানা দরকার। জিকে মানে কি? সাধারণ মানুষও জানতে পারবে, এটাই হচ্ছে জিকে। ওকে। তো ওয়াইফাই ফুল ফর্ম হলো ওয়্যারলেস ফ্রেন্ডলি। এছাড়া আরো ফুল ফর্ম যদি থাকে, ডাব্লু, তাই না? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এছাড়া আছে জিপিএস। হ্যাঁ, জিপিএস আমাদের কি আছে? মোবাইল আছে না? জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর ফুল ফর্ম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে। এছাড়া তোমরা ভিপিএন বা ভিপিএন তোমরা ভিপিএন ইউজ করা হয় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে। ভিপিএনটা আমরা বিভিন্ন সরকারি দপ্তর কিন্তু ইউজ করে, ঠিক আছে, গোয়েন্দা হিসেবে, তো মানে নেটওয়ার্কটাকে চেঞ্জ করে দেয়। তো এটা হবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে। তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ওকে। এছাড়া আছে তোমাদের ডট, এটা খুবই আসে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTTP আছে, HTTP, এটা ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন 12 নাম্বার। এ পেসেস টু ইন্ডিয়া বইটি কার লেখা? জওয়াহরলাল নেহরু, এম ফস্টার, ভিক্টর ব্যানার্জি, মিনু মাসানি, ঠিক আছে। তো এ পেসেস টু ইন্ডিয়া হচ্ছে বইটি লেখা হলো ই এম ফস্টার, ঠিক আছে, এম ফস্টার। যদি বলে এ পেসেস টু ইংল্যান্ড, তাহলে হবে নীরাজ চন্দ্র চৌধুরী। যদি বলে এটা ইন্ডিয়া, আর যদি বলি ইংল্যান্ড, এ পেসেজ টু ইংল্যান্ড, এ পেসেজ টু ইংল্যান্ড, তাহলে হবে কে? নীরদ চন্দ্র চৌধুরী। ওকে। নেক্সট 13 নাম্বার কোশ্চেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন
ধর্মপাল। ধর্মপাল হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিগ্রহসাবিত্র তৈরি করেছিল? এটা হবে ধর্মপাল। ওকে। 14 নম্বর কোশ্চেন, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? তরল বিউটেন, আইসোবিউটেন, তরল বিউটেন ও আইসোবিউটেন, হাইড্রোজেন, অ্যাসিটিলিন, ইথিলিন ও কার্বন মনোক্সাইড, মিথেন ও ইথেন। তো এটা তো সহজ, এটা আমরা দৈনন্দিন আমরা রান্নার গ্যাস ব্যবহার করি, এটা আমাদের অবশ্যই জানা রাখতে হবে। এবং এটার অপশন হবে এ, তরল বিউটেন ও আইসোবিউটেন। এছাড়া তোমাদের এখানে এখানে বিউটেন, প্রোপেন এবং বিউটেনও কিন্তু তোমরা যদি পরীক্ষা পাও, ঠিক আছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্রোপেন অ্যান্ড বিউটেন। ঠিক আছে, নেক্সট, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? কেরালার আমরা কি কেরালার মালাবার না উৎকল না করমণ্ডল না কঙ্কন? তো কেরালার আমরা কি অপশন হবে রাইট অ্যান্সার? তো এটা হবে মালাবার উপকূল, তাই না? কেরালার কি হবে? মালাবার উপকূল। নেক্সট, কোন আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা কন্যাশ্রী প্রকল্প পুরস্কৃত করেছে? ইউনিসেফ, ব্রিক্স, আসিয়ান না সার্ক? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে। তো এটা রাইট অ্যান্সার ইউনিসেফ। ঠিক আছে, এটা হচ্ছে সম্প্রতি এটা সিএ বলো, কারেন্ট অ্যাফেয়ার্সই বলো, ঠিক আছে, তখনকার সময় 1 জিবি। এটা পৃথিবী দেখো কম্পিউটার থেকে কতগুলো কোশ্চেন আসছে, কম্পিউটার থেকে কতগুলো, আমরা 3টি কোশ্চেন কিন্তু এই মুহূর্তে পেয়ে গেলাম। ভাবছো 3টা কোশ্চেন কিন্তু এখানে না। আর যেগুলো কোশ্চেন আছে খুবই সহজ সহজ কোশ্চেন, তোমরা একটু পড়লেই পারবে। তো অবশ্যই কম্পিউটার সাবজেক্টটাকেও পড়তে হবে। 1 জিবি সমান সমান কত? 1024 MB, 1024 KB, 1000 KB, 1000 MB। তো 1 জিবি সমান সমান কি হবে? 1000 MB, 1024 MB। ওকে, রাইট অ্যান্সার হবে 1024 MB। এবার 1024 জিবি কিন্তু কত, 1000 যদি 24 জিবি বলে, 1024 জিবির কথা বললো, ঠিক আছে, 1024 সমান সমান 1 TB, ঠিক আছে। এবং 1000 TBতে কি হয়? 1000 যদি 24 TB বলি, তাহলে হবে 1 PB, মানে প্যারাবাইট। আর এটা হবে টেরাবাইট, এটা হবে প্যারাবাইট। জিবি হচ্ছে গিগাবাইট, জিবির ফুল ফর্ম হলো গিগাবাইট, এমবির মেগাবাইট, কেবির কিলোবাইট। ওকে, পিবি হলো পেটাবাইট, পিবির ফুল ফর্ম কি? পেটাবাইট। ওকে, নেক্সট, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? শাহজাহানের আসল নাম হলো খুররম। ঠিক আছে, তো এটা রাইট আনসার হবে খুররম। এবং মুঘল সম্রাট শাহজাহান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মুঘল সাম্রাজ্যের সময়, তাই না? তো মুঘল সাম্রাজ্যের সময় কিন্তু খুব একটা ভূমিকা পালন করেছিল। দেখো এখন কোশ্চিন অনেক আছে, সেই জন্য আমি ভাবছি যে মানে স্পিড করে দিই, ঠিক আছে, মানে কি বলতো, তাড়াতাড়ি কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে দিই, নাহলে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে, তোমাদেরও বিরক্ত লাগবে। সেই জন্য আমি এখন একটু স্কিপ মানে প্রচুর তাড়াতাড়ি করে দিচ্ছি। নবপ্রস্তর যুগে নিওলিথিক এজে ভারতে কোন ধাতুর মেটাল প্রচলিত ছিল? ছিল তামা, রূপা, সোনা, লোহা। তো এটা হবে তামা। ঠিক আছে, এবং যদি বলে নবপ্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল না, তাহলে হবে কিন্তু লোহা। ঠিক আছে, কিন্তু লোহার ব্যবহারটা তারা কিন্তু জানতো না, তারা কি লোহার ব্যবহারটা জানতো না। ওকে, সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল, মেনিস্কাস, ঘুম না উত্তল? তো এটা রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো এটা উত্তল লেন্স হবে, তাই না? উত্তল লেন্স। নেক্সট স্লাইডে চলে আসি, ভূপৃষ্ঠের কোন ধাতুটির স্বভাবটা বেশি পরিমাণে থাকে? ঠিক আছে, ভূপৃষ্ঠে এই জায়গাগুলোতে তোমাদের কোন ধাতুটি বা কোন মেটালটি স্বভাবটা বেশি থাকে? তামা, লোহা, অ্যালুমিনিয়াম না দস্তা? তো এটা এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের সংকেত কি? অ্যালুমিনিয়ামের সংকেত হলো এল। হ্যাঁ, তারপর, ঠিক আছে, তারপর এখানে আরো অনেক কিছু বলা যায়, যেমন উম, তামা এবং টিন মিশিয়ে কি হয়? ব্রোঞ্জ তৈরি হয়। ঠিক আছে, এগুলো অনেক কিছু বলা যায়, বলবো না এখন, মানে দেরি হয়ে যাচ্ছে এবং ভিডিওটা বড় হয়ে যাচ্ছে।
তোমাদেরও হয়তো বিরক্ত লাগবে, তবে আমি তাড়াতাড়ি চেষ্টা করবো তোমরা অ্যান্সারগুলো ভালোভাবে দেখো এবং অ্যানালাইসিস করো নিজেই কিভাবে কি কোথা থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? যেমন বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? এটা হচ্ছে বিধবা বিবাহ আইন কবে হয়েছিল? 22 নম্বর কোশ্চেনটা বলো তো। ওই 1856, 1860, 1854 না 1858? বিধবা বিবাহ আইন হয়েছিল 1800 কত সালে? 56 সালে কিন্তু বিধবা বিবাহ আইন হয়েছিল। 1856 সালে 7ই ডিসেম্বর কিন্তু বিধবা বিবাহ আইন হয়েছিল, এবং সেটা কি গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে কিন্তু বিধবা বিবাহ আইনটি রদ হয়েছিল। বিধবা বিবাহ আইনটি রদ না, প্রণীত হয়েছিল, চালু হয়েছিল। আর রদ হবে হচ্ছে সতীদাহ প্রথা, ঠিক আছে? রাজা রামমোহন রায়। হ্যাঁ। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? আলোর যে গতিবেগ সেটা প্রতি সেকেন্ডে কত? তো এটা হবে 1,86,000 মাইল, 1,86,000 মাইল। সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? কি হবে? 200 উইকেট ঝুলন গোস্বামী, মনপ্রীত কৌর, মানসী বিষ্ট না মিতালি রাজ? তো এটা রাইট অ্যান্সার হবে ঝুলন গোস্বামী, ঠিক আছে? এটা কানাডা বেস। নেক্সট, সম্প্রতি ডোকালাম বিতর্ক কোন দেশের মধ্যে হয়েছিল? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, তাই না? এটা হবে ভারত এবং চীনের মধ্যে হয়েছিল। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গ বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবল টিমটির নাম কি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে জয়ী, ঠিক আছে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 4টা পর্ব পেয়ে গেলাম, তাই না? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে পড়তে হবে। আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ 1943 সালে গঠিত হয়েছিল। নেক্সট, ডক্টর ভি কোরিয়ান কিসের সঙ্গে যুক্ত? এটা কি হবে? দুগ্ধজাত বা অপারেশন ফ্ল্যাট? কোন অপারেশন ফ্ল্যাট? অপারেশন ফ্ল্যাট কার সাথে যুক্ত? এটা হবে দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, ওকে, বা হোয়াইট রিভলিউশনের সাথে যুক্ত অপারেশন ফ্ল্যাট। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কোথায় হবে? এটা হবে সুইজারল্যান্ডে অবস্থিত। ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? এটা হবে পক্ষী বিষয়ক বিদ্যা, অর্নিথোলজি, ঠিক আছে? এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ভূতত্ত্ববিদ্যা, জিওলজি, ঠিক আছে? মহাকাশ বিজ্ঞানকে বলা হয় স্পেস সায়েন্স, রেশম চাষকে বলা হয় সেরিকালচার, তাই না? এছাড়া ফল ফল উৎপাদনকে, ফল চাষকে কি বলা হয়? পমাম কালচার। তারপর পিসিকালচার কাকে বলা হয়? মাছ চাষকে পিসিকালচার বলা হয়, মাছ চাষকে পিসিকালচার। এবং ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার, ঠিক আছে? অনেক আছে। তো নেক্সট কোশ্চেন 31 নম্বর, গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন গ্যাসের জন্য হয়? কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, অ্যামোনিয়া ও ওজোন, কার্বন টেট্রাফ্লুরাইড ও নাইট্রাস অক্সাইড? তো এটা রাইট অ্যান্সার কি হবে? নিজেরা চেষ্টা করো আগে, তারপর অ্যান্সারটা আমি দিব। তো নেক্সট অ্যান্সারটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। তো এটা রাইট অ্যান্সার হবে মিথেন। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি তোমরা জানো? CO2+, মিথেন হচ্ছে CH4। এই দুটো কিন্তু মূলত মুখ্য ভূমিকা পালন করে গ্রিন হাউস গ্যাসে। সিডি, দেখো আবার কম্পিউটার, তাহলে সিডির পুরো না থাকা, পুরো কথাটা কি? কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে? কম্প্যাক্ট ডাটা, ক্যারি ডাটা, কম্প্রেস ডিস্ক। তো এটা রাইট অ্যান্সার, কম্প্যাক্ট ডিস্ক ইজ দ্য রাইট অ্যান্সার। সিডি। হুম। কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য বা ইনডিভিজিবল? আর্নেস্ট রাদারফোর্ড, আলবার্ট আইনস্টাইন, অ্যামেলিও অ্যাভোগাড্রো ও জন ডাল্টন? তো এটা রাইট অ্যান্সার কি হবে? কে বলেছিলেন পরমাণু অবিভাজ্য, মানে পরমাণু বিভাজ্য নয়? তো এটা হবে জন ডাল্টন। কে বলেছিলেন? জন ডাল্টন। 34 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক?
ইয়াসিন মার্চেন্ট সুকার, যুবরাজ সিং হকি, সানিয়া মির্জা টেবিল টেনিস, বিশ্বনাথ আনন্দ ক্রিকেট। এটা মানে কে কোন খেলার সাথে যুক্ত? তো এটা কি হবে? ইয়াসিন মার্চেন্ট সুকার, যুবরাজ সিং হকি, সানিয়া মির্জা টেবিল টেনিস, বিশ্বনাথ ক্রিকেট। এটা কি হবে? এটা হবে ইয়াসিন মার্চ, কারণ এটাই সব থেকে মিলছে। আর যুবরাজ সিং তো ক্রিকেট খেলার সাথে যুক্ত, তাই না? বিশ্বনাথ আনন্দ হকি খেলার সাথে যুক্ত, সানিয়া মির্জা টেবিল টেনিস নয়, তাই না? নেক্সট, মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, এয়ার ফাইট। দেখো, স্পোর্টস রিলেটেড কিন্তু কোশ্চেন ভরে ভরে দিচ্ছে। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে স্পোর্টস, কে কোন খেলার সাথে যুক্ত, তারপর কোন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, তাই না? কবে কোথায় কি হয়েছিল, মানে কোন কোন ইভেন্ট হচ্ছে স্পোর্টসে, সেগুলো কিন্তু আসছে। এবং মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? এটা হবে এয়ার রাইফেল শুটিং। ওকে। পিতলকে খোলা হাওয়ার রাখলে কিসের উপস্থিতিতে রং পরিবর্তিত হয়? পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে রং পরিবর্তিত, তাই না? আমরা যদি পিতলকে সাধারণভাবে রাখি, কালচে ধরনের হয়ে যায়, তাই না? এটা কি হাইড্রোজেন সালফাইড। এটা কি হাইড্রোজেন সালফাইডের জন্য কিন্তু হয়। বিশিষ্ট পদার্থবিদ বা ফিজিস্ট স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স না রাশিয়া? এটা হবে ইংল্যান্ড। ইংল্যান্ডের কিন্তু স্টিফেন হকিং ছিলেন, তাই না? বিশিষ্ট পদার্থবিদ। আর্টিস্ট মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস। সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন মহাকবি কালিদাস। কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? ঠিক আছে, এটা তো জানোই। অ্যানি বেসান্ত, সিস্টার নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, জোন অফ আর্ক। লেডি উইথ দ্য ল্যাম্প, এটা হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ বা আইসি কি দিয়ে তৈরি? আমরা যদি কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে আমরা যেগুলো আছে, সেগুলো যে চিপটা তৈরি হয় সেটা কি? গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, সিলিকন না ক্যালসিয়াম? সিলিকন। ঠিক আছে, সিলিকন আমরা ইউজ করি কারণ সিলিকন একটি কি অর্ধপরিবাহী। ঠিক আছে, সিলিকন কি এক ধরনের অর্ধপরিবাহী। গ্রাফাইট কি করে ইলেকট্রন কিন্তু বহন করে? গ্রাফাইট কিন্তু অধাতু হয়েও কিন্তু ইলেকট্রন পরিবহনে ইলেকট্রন পরিবহনে করতে পারে। ঠিক আছে। সাহিত্যে বা লিটারেচারে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দাদাসাহেব ফালকে পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মভূষণ না জ্ঞানপীঠ? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল? 1965। মালায়াম লেখক জি শঙ্কর কুরুপকে, এবং এরপরে 1966 সালে আমাদের পশ্চিমবঙ্গের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়, এবং 1975 সালে দেওয়া হয় প্রথম মহিলা জ্ঞানপীঠ হিসেবে পান আশাপূর্ণা দেবী, তাই না? আশাপূর্ণা দেবী তো। ইয়েস, কি হবে? আশাপূর্ণা দেবী। ওকে। 42 নম্বর, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়? না ন্যাচারাল রাবার আমরা কোথায় পাই? কেরালা, আসাম, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু? তো এটা রাইট আনসার হবে কেরালা। কেরালাতে কিন্তু আমরা সর্বাধিক পরিমাণে রাবার পাই। যদি বলে কফি, কফি সর্বাধিক কোথায় পাওয়া যায়? এটা হবে কর্ণাটক রাজ্যে। আর যদি বলি চা, চা ভারতের সর্বাধিক কোথায় উৎপন্ন হয়? আসাম। ঠিক আছে। যদি বলে তামাক, তাহলে হবে তামাক যদি বলে তাহলে কি হবে? অন্ধ্রপ্রদেশ, এপি। যদি বলে আখ, আখ উৎপাদনে প্রথম কে? ইউপি, উত্তরপ্রদেশ। যদি বলে ধান উৎপাদনে প্রথম কে? তাহলে হবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ধান অথবা পাট, যেটা আছে ওয়েস্ট বেঙ্গল হবে। আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? নন্দ বংশ, মৌর্য বংশ, পাল বংশ না গুপ্ত বংশ?
যদি বলে কার কোন শাসকের সময় এসেছিল, তাহলে আমরা কি বলি আলেকজান্ডার ভারত আক্রমণের সময়, ধননন্দের সময় কিন্তু এসেছিল। এবং ধননন্দ যেহেতু আসলো, তাহলে এটা কি হবে, নন্দ বংশ হবে, তাই না, নন্দ বংশ হবে। জালিয়ানবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছেন? হ্যাঁ, জন সাইমন, লর্ড চেমস্ফোর্ড, জেনারেল ডায়ার, লর্ড মাউন্টব্যাটেন। এটা কি হবে? তো এটার অ্যান্সার হবে ডায়ার, তাই না, জেনারেল ডায়ারের নির্দেশে। এবং কত সালে সেটা হয়েছিল জালিয়ানবাগ হত্যাকাণ্ড? এটা আমাদেরকে মনে রাখতে হবে 1919, 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল, 13ই এপ্রিল কিন্তু হয়েছিল। এরিল হয়ে গেল ভাই, পিটা ছাড়া পড়ছে, তাড়াহুড়োতে সবকিছু ছাড়া পড়ে যাচ্ছে। আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম কি? থার্মোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, ব্যারোমিটার। আর্দ্রতা, এটা হবে হাইগ্রোমিটার, তাই না, হাইড্রো। হাইড্রো হচ্ছে আম, আলাদা জিনিস, আর হাইগ্রো হচ্ছে আর্দ্রতা। যদি বলে আর্দ্রতা তাহলে হবে হাইগ্রোমিটার, আর যদি বলে হাইড্রো তাহলে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। হাইড্রো হবে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, হাইগ্রো হবে আর্দ্রতা। থার্মোমিটার আমরা উষ্ণতা মাপার জন্য ব্যবহার করি, থার্মোমিটার আমাদের যেমন জ্বর টর টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করি। আর ব্যারোমিটার তো জানি বায়ুর চাপ মাপার জন্য আমরা ব্যারোমিটার ব্যবহার করি। এছাড়া তারপর অ্যামমিটার আছে, তড়িৎ প্রবাহের জন্য আমরা অ্যামমিটার ব্যবহার করি। অডোমিটার আমরা দূরত্ব বা ডিস্টেন্স মাপার জন্য ব্যবহার করি। ওকে, নেক্সট। চক্ষুদানের সময় চোখের কোন অংশ দাতার কাছ থেকে নেওয়া হয়? চোখেরও আমরা যদি দান করে কেউ চোখটাকে গোটাটাই তুলে নেয় না, শুধু একটা অংশ আমরা সেটা নেয়, সেটা হলো কর্নিয়া, ঠিক আছে। কি হবে? কর্নিয়া আমাদের সেটা নেয়। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হ্রদ কি? সমুদ্র লবণাক্ত সমুদ্র কি? হ্রদ নয়, সমুদ্র কি? লোহিত সাগর, কৃষ্ণ সাগর, আবুল সাগর, আবুল হয়ে গেছে, ইউরাল, আচ্ছা, মৃত সাগর। এটা কি হবে? মৃত সাগর বা ডেড সি, ঠিক আছে, মৃত সাগর বা ডেড সি। এইডস বা এইচআইভি ভাইরাস কি ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস, ডিএনএ বা আরএনএ ভাইরাস, ডিএনএ অথবা আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস। এইডস বা এইচআইভি হলো আরএনএ ভাইরাস। আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং ডিএনএ এর ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, ডিএনএ এবং আরএনএ, ঠিক আছে, ডিএনএ এবং আরএনএ। নেক্সট তোমাদের চলে আসি, এটা কোশ্চেনের অ্যান্সার দাও, 49 নাম্বার কোশ্চেন। দেবদারু, গরান, ইউক্যালিপটাস না ফার্ন, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? শ্বাসমূল কোথায় দেখতে পাই? আমি সমুদ্র, লবণাম্ব যে মাটি আছে মৃত্তিকা, সেখানে দেখতে পাই, তাই না। এটা হচ্ছে গরান, ঠিক আছে। জিএসটির পুরো কথাটি কি? গুডস অ্যান্ড সেলস ট্যাক্স, গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ট্যাক্স, গভর্নমেন্ট স্টেট ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে টোটাল 50টা কোশ্চেন। তো অবশ্যই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লাইক করতে ভুলবে না, তোমরা লাইক করছো কম, ঠিক আছে, লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, ঠিক আছে, এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে। এবং পিডিএফ তখনই দেবো যখন 500 ভিউজ ক্রস করবে, কারণ দেখো এগুলো কিন্তু অনেকে পেড বেচে করে, তাই না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেরকম কিন্তু ভালোভাবে পাবে না, ঠিক আছে। তো এই জন্য তোমাদের যদি আমার দরকার, তোমরা ভিউজ দরকার, মানে যত ভিউজ আসবে তত তোমরা অনেক কিছু পাবে, ঠিক আছে। ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে পেড জিনিস, মানে টাকা দেওয়ার কেনার জিনিস, সেগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ। অবশ্যই তোমরা
কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে এবং শেয়ার করবে বেশি বেশি করে, তাতে ভিউজ বাড়ে এবং অবশ্যই তোমরা এই এই যে কাজগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি ভিউজ 500+ ক্রস করে যায়, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার পরের ক্লাসে আবার তোমার দেখা হবে। এরপর হবে তোমাদের ডাব্লিউবি লেডি কনস্টেবল মেন্স 2018, ঠিক আছে। এটা হলো প্রিলিমস, এবার হবে মেন্সের অ্যান্সার কিন্তু অ্যানালাইসিস হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে পরের ক্লাসে আবার দেখা হবে। ভালোভাবে প্রিপারেশন নিবে, পড়বে। জয় হিন্দ, বন্দে মাতরম।